হ্যালো বন্ধুরা, আমি অপরাজিতা। আমার এই গল্পের ঝুলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের সব্যসাচীর লেখা জীবনের মেয়াদ গল্পের দ্বিতীয় অংশটি পড়ে শোনাবো। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা আজকের গল্পটা শুনি। আজকের গল্প জীবনের মেয়াদ। সকালবেলা ঘুরতে ঘুরতে ভবেশ ডক্টর ব্যানার্জির বাড়ির সামনে এসে দাঁড়ালো। ছোট একখানা দোতলা বাড়ি, সামনেই একটা ফুলের বাগান, তারপর দেউড়ি। দেউড়ির দুপাশে দুটো প্রকাণ্ড বিলিতি ঝাউ গাছ। ভবেশ মনে মনে বলল, প্রত্নতাত্ত্বিক হলেও লোকটা মনে প্রাণে একজন কবি দেখতে পাচ্ছি। এরকম নিখুঁতভাবে বাড়ি সাজানো সকলের পক্ষে সম্ভব নয়। দেউড়ির সামনে একজন হিন্দুস্তানি দারোয়ান লাঠি নিয়ে বসে খৈনি টিপছিল। ভবেশ তার কাছে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, তোমার বাবু বাড়িতে আছেন জমাদার সাহেব? ভবেশের এই সম্বোধনে হিন্দুস্তানি দারোয়ান আনন্দিত হয়ে উত্তর দিলে, হ্যাঁ, সাব তো ঘর মে হ্যায়, লেকিন ভেট নেহি হোগা বাবু। অর্থাৎ সাহেব ঘরে আছেন, কিন্তু দেখা হবে না। ভবেশ জিজ্ঞাসা করল, তা কখন এলে তোমার সাহেবের সঙ্গে ভেট হবে বলতে পারো? দারোয়ান খৈনি টিপতে টিপতে অদ্ভুত মুখভঙ্গি করে বললে, कब भेंट होगा अभी हम बोल नहीं सकता, लेकिन साहब का ऑर्डर है, भेंट करने के वास्ते किसी को भीतर घुसने मत देना। অর্থাৎ কখন দেখা হবে তা আমি বলতে পারছি না, কিন্তু সাহেবের এই হুকুম যে কাউকেই যেন দেখা করবার জন্য ঘরে ঢুকতে না দেওয়া হয়। বিস্মিত ভবেশ জিজ্ঞাসা করল, কেন জমাদার সাহেব? তোমার সাহেবের বুখার হয়েছে নাকি, না তিনি খুব জরুরি কাজে ব্যস্ত আছেন? জমাদার সাহেব উত্তর দিলেন, नहीं बाबू, काल रात में एक डाकू भेंट करने के वास्ते भीतर जाके साहब को जख्म करने मांगता था। অর্থাৎ, না বাবু, কাল রাত্রে একজন ডাকাত সাহেবের সঙ্গে দেখা করতে এসে তাকে জখম করতে চেয়েছিল। ভবেশ জিজ্ঞাসা করলে, সে কি? কে তোমার সাহেবকে জখম করতে চেয়েছিল, কেন? জমাদার বললে, কে জানে, কই দুশ্মন হোগা মালুম। অর্থাৎ কি জানি, কোনো শত্রু হবে হয়তো। ভবেশ প্রশ্ন করল, পুলিশে খবর দিয়েছিল তোমার সাহেব? জমাদার সন্দেহজনক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললে, নেহি, डाकू भागने का पीछू साहब बोला, किसी को ये बात मत बोलना। इसका पीछू साहब पुलिस में खबर भेजा कि नहीं मालूम नहीं हमारा, लेकिन आप क्या पुलिस का आदमी है? অর্থাৎ, না, ডাকাত পালাবার পর সাহেব আমাকে বলেছিলেন যেন এই কথা কোথাও ফাঁস না করি। এরপর সাহেব পুলিশে খবর দিয়েছিলেন কিনা জানি না। আপনি কি পুলিশের লোক? তাচ্ছিল্যের সুরে ভবেশ বললে, না, আমি পুলিশের কেউ নই। আমি তোমার সাহেবের সঙ্গে ভেট করতে এসেছিলাম অন্য কারণে। তা তোমার সাহেব কি আজকাল খুবই ব্যস্ত নাকি? জমাদার গর্বিতভাবে উত্তর দিলে, बहुत, साहब अभी कुछ भारी काम में हाथ दिया, खाने पीने का भी फुर्सत कभी कभी नहीं मिलता। অর্থাৎ খুবই, সাহেব এখন খুব কঠিন একটা কাজে হাত দিয়েছেন, নাইবার খাবারও অবসর পাচ্ছেন না। ভবেশ বললে, তবে তো মুশকিল হলো দেখছি। আচ্ছা, আর একদিন না হয় আসবো, তখন হয়তো বা তোমার সাহেবের সঙ্গে ভেট হলেও হতে পারে, নয় কি? দারোয়ান বললে, জরুর, दूसरा रोज आने से भेंट होने भी सकता। অর্থাৎ নিশ্চয়ই অন্যদিন আসলে দেখা হতে পারে। ভবেশ আর বাক্য ব্যয় না করে সেখান থেকে চলে গেল এবং বাড়ি না ফিরে সোজা পুলিশ স্টেশনে এসে হাজির হলো।
বিনোদবাবু তাকে অভ্যর্থনা জানিয়ে বললেন, কি ব্যাপার বলো তো, বেড়াতে বেড়াতে পথ ভুলে এখানে এসে উপস্থিত হওনি তো? ভবেশ শেষে বললে, নিশ্চয়ই না, এখানে এসেছি একটা প্রয়োজনে। বিনোদবাবু বললেন, কি এমন হঠাৎ আবার প্রয়োজন ঘটলো তোমার? যাই হোক, প্রয়োজনটা আর সময় নষ্ট না করে ব্যক্ত করে ফেলো। ভবেশ বললে, ডক্টর রজত ব্যানার্জি কাল রাত্রে তার বাড়ির ভেতরেই কোনো অজ্ঞাত ব্যক্তি দ্বারা আক্রান্ত হয়েছিলেন। এ সংবাদ আপনি জানেন? বিনোদবাবু বললেন, না, এরকম কোনো ঘটনা আমাদের কানে আসেনি। তা তুমি এ খবর? বাধা দিয়ে ভবেশ বলল, সে কথা পরে হবে, কিন্তু তার আগে আপনার সঙ্গে আমার কিছু গোপন পরামর্শ আছে। বিনোদবাবু বললেন, বিলক্ষণ, তোমার সঙ্গে গোপন পরামর্শ করতে আমি সর্বদাই প্রস্তুত। তোমার উৎসাহ দেখে মনে হচ্ছে একটা কিছু ঘটেছে। ভবেশ বললে, আপনার অনুমান সত্যি, তবে সমস্ত ঘটনাটা এখন আপনার না শুনলেও ক্ষতি নেই। আমি আপনার সাহায্য চাই, এবং সেটা কিভাবে সম্ভব সেই সম্বন্ধেই আমি আপনার সঙ্গে আলোচনা করতে চাই। প্রায় আধ ঘন্টা পরামর্শের পর বিনোদবাবু গম্ভীরভাবে বললেন, সবকিছুই বুঝলাম, কিন্তু আসল ব্যাপারটা আমার মোটেই বোধগম্য হলো না। তুমি কি মনে করো যে কুইলোর হত্যাকারী এডেন থেকে এখানে উপস্থিত হয়ে খেলতে শুরু করেছে? ভবেশ বললে, সে কথা বিবেচনা করব পরে, আগে তার সম্বন্ধে কিছুটা সংবাদ জানা দরকার। তবে এটুকু আপনাকে আশ্বাস দিতে পারি যে কুইলোর হত্যাকারী কোনো এক বস্তুর আকর্ষণে বর্তমানে এসে উপস্থিত হয়েছে, এবং সম্ভবত তার দ্বারা আরও দু একটা নরহত্যা এখানে সংঘটিত হতে পারে। কিন্তু কি উপায়ে এবং কার ওপর সে প্রথম আক্রমণ শুরু করবে তা একমাত্র সেই জানে। আমি আগে থেকেই তার এই উদ্দেশ্য ব্যর্থ করতে চাই। বিনোদবাবু বললেন, সবই বুঝলাম, কিন্তু এডেনের পুলিশ অফিস থেকে এই সংবাদগুলো সংগ্রহ করতে কয়েকদিন দেরি হবে। এর ভেতরেই সে যদি রঙ্গমঞ্চে উদিত হয়? ভবেশ বললে, হওয়াই খুব সম্ভব, এবং সেই জন্যই আমার এত তাড়াতাড়ি। এডেনে সংগৃহীত প্রমাণের সাহায্যে আমি অদ্ভুত একটা কিছু আবিষ্কার করতে পারবো বলেই আশা রাখি। বিনোদবাবু বললেন, আমি চেষ্টা ত্রুটি করব না, তোমাকে যথাসাধ্য সাহায্য করতে আমি সবসময় প্রস্তুত। আশা করি দু একদিনের ভেতরেই তোমার প্রয়োজনীয় সংবাদগুলো তুমি জানতে পারবে। ভবেশ বিনোদবাবুকে ধন্যবাদ জানিয়ে পথে এসে দাঁড়ালো। পথ চলতে চলতে সে নিজের মনেই বলে উঠল, ডক্টর ব্যানার্জিকে আক্রমণ করেছিল কে এবং কেন? বিমলের কথিত ওই দেবমূর্তির জন্যই কি? তবে কি ওই নোট বইয়ের কথা সত্যি? রূপকথার রাজ্য লস্ট আটলান্টিস কি তবে সত্যি মহাসাগরের তলদেশে বিরাজ করছে? পথ চলতে চলতে মুহূর্তে ভবেশ কল্পনায় চলে গেল সেখানে, যেখানে যেতে হলে হাজার হাজার বছর পিছিয়ে যেতে হবে হয়তো। সে কত দূর কোন অভাবনীয় গাঢ় যবনিকার অন্তরালে তা কে জানে। ভবেশ চিরকালই কল্পনা বিলাসী। সামান্য সামান্য ঘটনা নিয়ে সে গভীর চিন্তায় মগ্ন হয়, কিন্তু বর্তমান বিষয়টাকে তো আর সামান্য বলে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায় না। নানা কথা ভাবতে ভাবতে ভবেশ পথ চলতে লাগলো। এমন তন্ময় হয়ে গেছে সে যে পথে একটা খেকি কুকুরকে প্রায় মারিয়ে ফেলেছিল আর কি। কুকুরটা পথের একপাশে কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল। কুকুরটা ঘেউ করে উঠতেই তার চমক ভাঙল। কিন্তু তার মনের মধ্যে তখন ঘুরপাক খাচ্ছে লস্ট আটলান্টিস, কুইলো, রহস্যময় দেবমূর্তি, ডক্টর ব্যানার্জি প্রভৃতির চিন্তা। ভাবতে ভাবতে তার মাথা যেন গরম হয়ে উঠছে।
বাইরের কোনো দিকেই তার লক্ষ্য নেই। গভীর অন্ধকার রাত। ভবেশ সন্তর্পণে গা ঢাকা দিয়ে যখন ডক্টর ব্যানার্জির বাড়ির সামনে এসে দাঁড়ালো, তখন কাছেই কোনো বাড়ির ঘড়িতে ঢং ঢং করে 2টো বেজে গেল। বাড়ির দেউড়ি বন্ধ ছিল। হিন্দুস্তানি দারোয়ানেরও সন্ধান পাওয়া গেল না। ভবেশ নিশ্চিন্ত হয়ে বাগানের রেলিং টপকে বাগানের ভেতর ঢুকে পড়ল। রেলিংয়ের ধারেই বহুদূর পর্যন্ত প্রসারিত ছোট ছোট গাছের ঝোপ। সেই ঝোপের ধারে ধারে আত্মগোপন করে ভবেশ যতটা সম্ভব বাড়িটা সতর্ক দৃষ্টিতে পরীক্ষা করে নিল, কিন্তু ভেতরে প্রবেশ করবার কোনো উপায় সে দেখতে পেল না। বাড়ির ঠিক পেছনে দোতলার একটা ঘরে এই গভীর রাতেও ভবেশ আলো দেখতে পেল। সে সেই দিকে এগোতে যাবে এমন সময় হঠাৎ তার পেছনে ঝোপের ভেতর থেকে একটা খসখস শব্দ শুনতে পেয়ে সে থমকে পেছন ফিরে তাকালো। অন্ধকারের ভেতরেও সে স্পষ্ট বুঝতে পারল যে সেখানে কোনো প্রাণী উপস্থিত হয়েছে। ঝোপ গাছগুলো খানিকটা আন্দোলিত হয়ে স্থির হয়ে গেল, তারপর সব স্তব্ধ। ভবেশ টর্চটা পকেটে রেখে রিভলভারটা হাতে নিয়ে পা টিপে টিপে সেই ঝোপগুলোর দিকে এগোতে লাগলো, কিন্তু চারদিক ভালো করে খুঁজেও সে সেই ঝোপ গাছগুলো আন্দোলিত হবার কোনো কারণ খুঁজে পেল না। আর বৃথা সময় নষ্ট না করে সে বাড়ির নিচে এসে দাঁড়ালো। তারপর বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে দেখলো নিচের একটা জানলা এমন ভাবে খানিকটা খোলা রয়েছে যে দেখলেই মনে হয় কেউ যেন একটু আগে সেই জানলা দিয়ে ঘরের ভেতর ঢুকেছে। ভবেশ মুহূর্ত মধ্যে তার উপস্থিত কর্তব্য ভেবে নিল। তারপর তার হাতের রিভলভার তৈরি রেখে জানলা দিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল। ঘরের ভেতর ঢুকতেই হঠাৎ আলো জ্বলে উঠতে দেখে ভবেশ অতি মাত্রায় বিস্মিত হয়ে এর কারণ অনুসন্ধান করবার জন্য চারিদিকে তাকাতে লাগল। তারপর সে দেখল তার ঠিক পেছনেই হাত চারেক দূরে দাঁড়িয়ে আছে একজন পাতলা ছিপছিপে লোক। হাতে তার পিস্তলের মতোই অদ্ভুত একটা অস্ত্র, মুখে বিদ্রূপের হাসি। লোকটা ভবেশকে তার দিকে তাকাতে দেখেই বিদ্রূপ ভরা কণ্ঠে বলে উঠল, গুড মর্নিং মিস্টার। তা তোমার নামটা আমার জানা না থাকলেও তোমার অভ্যর্থনার কোনো ত্রুটি হবে না। আপাতত তোমার হাতের ওই ক্ষুদে অস্ত্রটি ত্যাগ করতে পারো, কারণ বর্তমানে সেটা তোমার পক্ষে একেবারে নিষ্প্রয়োজন। আমার হাতের এই বস্তুটির তুলনায় ওটাকে একটা খেলনা বলতে পারো। তোমাকে এসব কথা বলে সময় নষ্ট করার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু তোমার মতো মূর্খের দলকে সময় মতো সাবধান করে দেওয়া উচিত, তাদের নিজেদের উপকারের জন্য। যদি আমার উপদেশ অবহেলা করে ওটার দ্বারা তুমি মুক্তি লাভের চেষ্টা করো, তবে আমার এই অস্ত্রের পরীক্ষা তোমার দেহেই আমি প্রমাণ করব। বুঝতে পারছো আমার কথা? ওটাকে ত্যাগ করো। লোকটা সেই দৃঢ় এবং কঠোর আদেশ শুনে ভবেশ আর ইতস্তত না করে হাতের রিভলভারটা মেঝেতে ফেলে দিল। রিভলভারটা মাটিতে পড়তে না পড়তেই লোকটা অতি অদ্ভুত ক্ষিপ্রতার সঙ্গে সেটা তুলে নিয়ে নিজের পকেটে রেখে দিল। তারপর হেসে বলল, তোমার মস্তিষ্কে কিছু সারবান পদার্থ আছে দেখতে পাচ্ছি। তোমার জন্য আমি এখানে অনেকক্ষণ অপেক্ষা করে বসে আছি, কিন্তু দেরিতে এলেও তুমি এসেছো। আমাকে একেবারে নিরাশ করোনি, এই জন্য তুমি আমার ধন্যবাদের পাত্র। এবার লক্ষ্মী ছেলের মতো তোমার বাঁ দিকের দরজা দিয়ে পেরিয়ে সিঁড়ি দিয়ে ওপরে ওঠো। তোমার সঙ্গে আমার বিশেষ প্রয়োজন আছে, আমি তোমার পেছনে আছি। ভবেশ কোনো কথা না বলে বা কিছুমাত্র ইতস্তত না করে অতি সহজভাবেই এই আদেশ পালন করল। তারপর লোকটার আদেশ মতো একটা ঘরে ঢোকবার পর পুনরায় আদেশ হলো,
ওখানে যেমন আছো চুপ করে দাঁড়াও। ঘরের দরজা বন্ধ করে লোকটা সামনে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে ভবেশের মুখের দিকে তাকালো। তারপর প্রশ্ন করলো, তুমি এই গভীর রাত্রিতে এখানে চোরের মতো উপস্থিত হয়েছো কেন? তবে তুমি কি? ভবেশ শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, আপনি তাহলে ডক্টর ব্যানার্জি? বজ্র গম্ভীর কণ্ঠে আবার প্রশ্ন হলো, তুমি এখানে এসেছো কেন? কে তোমাকে পাঠিয়েছে? ভবেশ বললে, আমি এসেছিলাম ডক্টর ব্যানার্জির সঙ্গে দেখা করতে। প্রশ্ন হলো, রাত 2টোর পর ডক্টর ব্যানার্জির সঙ্গে দেখা করবার সদিচ্ছা উদয় হলো কেন তোমার? ভবেশ মুহূর্ত মধ্যে গুছিয়ে নিয়ে বললে, ডক্টর ব্যানার্জি সংগৃহীত লস্ট আটলান্টিসের দেবমূর্তি সম্বন্ধে তাকে কয়েকটা কথা বলতে এসেছিলাম। ভবেশ স্পষ্ট দেখতে পেল একটা দারুণ ভয় এবং সন্দেহ লোকটার চোখে মুখে ফুটে উঠল এই কথা শুনে। সে তা গোপন করবার চেষ্টা করে বলল, বটে, কি কথা জানাতে এসেছিলে শুনি? ভবেশ বলল, তিনি এডেনে পিটার কুইলোর দোকান থেকে যে মূর্তিটা সংগ্রহ করে এনেছেন সেটা একটা জাল মূর্তি। আসল মূর্তি কুইলো লুকিয়ে রেখেছিল। সন্দেহজড়িত স্বরে উত্তর হলো, অসম্ভব, কুইলো আমাকে প্রতারিত করেছে, এ কথা আমি। কিন্তু তুমি কে? এ খবর তুমি জানলেই বা কি উপায়? ভবেশ বললে, সে প্রশ্নের প্রয়োজন নেই, আমার কথার সত্যতা বিচার করবার ভার আপনার ওপর। লোকটা দ্রুত পদে দেওয়ালে টাঙানো একটা প্রকাণ্ড ঘড়ির সামনে গিয়ে উপস্থিত হলো। তারপর কৌশলে সেটার ঢাকনা খুলে তার ভেতর থেকে একটা 6 ইঞ্চি লম্বা মূর্তি বের করলো। তারপর সেই মূর্তিটা উজ্জ্বল আলোর সামনে নিয়ে গভীরভাবে কিছুক্ষণ পরীক্ষা করতে লাগলো। ভবেশ দেখতে পেল তার হাতের ওই মূর্তিটা ব্রোঞ্জের অথবা ওই জাতীয় কোনো ধাতুতে তৈরি। মূর্তিটার অদ্ভুত আকৃতি দেখে সেটা কিসের মূর্তি তা জানবার জন্য কয়েক পা এগিয়ে যেতেই হঠাৎ লোকটা পিছন ফিরে কঠিন কণ্ঠে বললে, মিথ্যে কথা, এই মূর্তিটাই আসল। কে তুমি? সত্যি করে বলো, নইলে। কথা শেষ হবার আগেই দরজার কাছ থেকে কেউ বলে উঠল, তার দরকার হবে না ডক্টর ব্যানার্জি, কারণ তোমাদের দুজনকেই একটু পরে এই দুঃখপূর্ণ পৃথিবী ত্যাগ করে অনন্ত লোকে যাত্রা করতে হবে। কুইলো পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, এবার তোমাদের পালা। ভবেশ এবং ডক্টর ব্যানার্জি চমকে ফিরে তাকিয়ে দেখতে পেল দরজার কাছে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহ পুরুষ। মুখ তার জমকালো দাড়ি গোফে ভরা। সেই দাড়ি গোফের আবরণ ভেদ করে ফুটে উঠেছে একটা অমানসিক হাসি। তাদের তাকাতে দেখে সে বলে উঠল, দরজা খুলে কি করে প্রবেশ করেছি ভেবে আশ্চর্য হচ্ছ? কিন্তু আমায় বাধা দিতে পারে এমন বস্তু দুনিয়াতে নেই, তার প্রমাণ তো স্বচক্ষেই দেখতে পাচ্ছ। হঠাৎ সিঁড়ির ওপর কতগুলো ভারী পায়ের শব্দ শুনে তার মুখ ভয়ে বিবর্ণ হয়ে গেল। সে ইতস্তত না করে তৎক্ষণাৎ পরপর 2বার গুলি করল। ঘরে ইলেকট্রিক বাল্ব চূর্ণ হলো এবং সঙ্গে সঙ্গে ডক্টর ব্যানার্জির আর্তনাদ ভবেশের কানে এলো। অন্ধকারে একটা ঝটাপটির শব্দ, তারপর সব চুপ। একটু পরেই নিচের বাগান থেকে কোনো একটা হাউন্ডের তীব্র চিৎকারে রাতের গভীর নিস্তব্ধতা ভেঙে গেল। সেই তীব্র চিৎকার ভয়ের না উল্লাসের বুঝতে পারা গেল না। ভবেশ ঘরের ভেতর দাঁড়িয়ে স্তব্ধভাবে ভাবতে লাগলো, এ কি ব্যাপার, বাগানে হাউন্ডের আবির্ভাব হলো কোত্থেকে? হঠাৎ সে এমন ভাবে চিৎকার করে উঠলই বা কেন? একটু পরেই ঘরের দরজায় প্রচন্ড ভাবে ধাক্কা শুরু হলো। বাইরে কেউ গম্ভীর স্বরে বলে উঠল, ভেতরে কে আছো, দরজা খোলো,
নইলে দরজা ভেঙে আমরা ভেতরে ঢুকব। ভবেশের অবসাদ লোপ পেল। সেই স্বর শুনে সে বুঝতে পারল আগন্তুক আর কেউ নয়, স্বয়ং ইন্সপেক্টর বিনোদ বাবু। ভবেশ দরজা খুলতেই একটা তীব্র টর্চের আলো তার চোখে মুখে এসে পড়ল। সঙ্গে সঙ্গে বিস্মিত কণ্ঠস্বর ভেসে এলো, ভবেশ, তুমি এখানে কেন? ভবেশ বলল, সে কথা পরে শুনবেন। ডক্টর ব্যানার্জি বোধহয় সাংঘাতিকভাবে আহত হয়েছে, তাকে প্রথমে কোনো হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করুন। কিন্তু টর্চের আলোতে দেখা গেল ঘরের ভেতর কেউ নেই। ডক্টর ব্যানার্জি বা তার আততায়ী দুজনেই যেন মন্ত্র বলে অদৃশ্য হয়েছে। ভবেশ তার পকেট থেকে টর্চটা বের করে চারদিকে তন্ন তন্ন করে দেখে বলল, অদ্ভুত ব্যাপার, ঘরের মেঝেতে রক্ত দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পিস্তলের গুলিতে ডক্টর ব্যানার্জি আহত হয়েছিলেন, অথচ তিনি জলজ্যান্ত ঘর থেকে অদৃশ্য হলেন কি উপায়ে? আর ওই ব্রোঞ্জের মূর্তি, ওটাই বা গেল কোথায়? তারপর ঘরের জানলার দিকে তাকিয়েই ভবেশ যেন ব্যাপারটা আঁচ করতে পারল। সে জানলার কাছে এসে বাইরের দিকে তাকিয়ে দেখতে পেল জানলার পরেই একটা ছোট বারান্দা। বারান্দাটা একটু ঘুরে গিয়ে নিচে যাবার সিঁড়ির সঙ্গে মিশে গেছে। জানলার নিচে টর্চের আলোতে দেখা গেল কতগুলো এলোমেলো পায়ের ছাপ। ভবেশ সেই পায়ের ছাপ দেখতে পেয়েই বলে উঠল, শিগগির বিনোদ বাবু, এখনো আমরা তাদের দেখা পেতে পারি নিচের বাগানে। কি আশ্চর্য, এই কথাটা আমার আগেই ভাবা উচিত ছিল। এখানে একটু আগেও সে দাঁড়িয়ে অপেক্ষা করছিল আপনাদের এই ঘরে ঢোকবার আশায়। তারপর আপনারা উঠে আসবার পরে সে একই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে। বিনোদ বাবু কিছু বুঝতে না পেরে বললেন, ডক্টর ব্যানার্জি, তিনি কোথায়? ভবেশ বললে, তিনিও ওই পথেই প্রস্থান করেছেন, তবে স্বেচ্ছায় নয়। তার প্রমাণ বাগানে আশা করি দেখতে পাব। ভবেশ অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে ছুটল বাগানের দিকে। বিনোদ বাবু এবং তার অনুচর চারজনও তাদের অনুসরণ করল। অন্ধকার নিস্তব্ধ বাগান। একটু আগেই এদিক থেকে কোনো হাউন্ডের চিৎকার কর্ণগোচর হয়েছিল, অথচ এখন কিছুই বোঝবার উপায় নেই। মনে মনে একটা ভয়ানক কিছুর আশঙ্কায় ভবেশ চিন্তিত হয়ে উঠেছিল, কিন্তু সেটা কি তা সে অনুমানও করতে পারল না। বাড়ি থেকে দেউড়িতে যাবার পথে পরপর দুটো জিনিস আবিষ্কৃত হলো। সম্মিলিত অনুসন্ধানের ফলে কিছু সময়ের ভিতরেই গভীরভাবে চিহ্নিত সারি সারি কতকগুলো ভারী জুতোর চিহ্ন এবং বাগানের রেলিং এর ধারে সেই ঝোপ গাছগুলোর সামনেই একটা লোকের দেহ দেখতে পাওয়া গেল। লোকটাকে পরীক্ষা করে বোঝা গেল আগেই সে মারা গেছে, তার গা তখনও উষ্ণ। ভবেশ লোকটার গলার দিকে ইঙ্গিত করতে বিনোদবাবু সেদিকে তাকালেন। তার গলার নলি ছিন্ন ভিন্ন হয়েছে, মুখের চারদিকে সুতীক্ষ্ণ কতগুলো আঁচড়ের দাগ। আতঙ্কপূর্ণ দৃষ্টিতে বিনোদবাবু ভবেশের দিকে তাকালেন। কারো বুঝতে বাকি রইল না একটু আগে তারা যে হাউন্ডের ডাক শুনতে পেয়েছিল তার কারণ কি। অন্ধকার বাগানে এই লোকটিকেই হত্যা করেছিল সেই অজ্ঞাত হাউন্ড। ভবেশ বলল, ভোর হবার আগে এই বাড়িতে কাউকে ঢুকতে দেবেন না, কোনো জিনিসপত্র যেন নাড়াচাড়া না করা হয়। দিনের আলোতে এই মারাত্মক খেলার কোনো সন্ধান পাবো আশা করি। ভবেশ টর্চের আলোতে নিহত লোকটার মুখ ভালো করে দেখে বুঝলো যে সে তার সম্পূর্ণ অপরিচিত। ডক্টর ব্যানার্জির আততায়ী সেই দীর্ঘদেহ আগন্তুক সম্পূর্ণ সুস্থ দেহেই প্রস্থান করেছে, অথচ বাগানে হাউন্ডের কবলে পড়ে প্রাণ হারালো এক সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি। কিন্তু এই গভীর রাত্রে সে ওই বাগানে কেন এসেছিল? এ কি তবে সেই আততায়ীর অনুচর? কে জানে। আর এই হাউন্ডের মালিকই বা কে? ভবেশ আবার চিন্তার জালে আটকে পড়ল। সমস্যা যে ক্রমে বেড়ে উঠছে। ভবেশ ভাবতে লাগলো,
জীবন পথে চলতে চলতে মানুষ কত রকম অভিজ্ঞতাই লাভ করতে পারে। যে যত অভিজ্ঞ সে তত বিজ্ঞ। দিনের আলোতে বাগানের সেই পায়ের ছাপগুলো পরীক্ষা করতে করতে ভবেশ বলল, এখন বুঝতে পারছি কাল রাত্রে ওই অজ্ঞাত আততায়ীর সঙ্গে সঙ্গে ডক্টর ব্যানার্জির অন্তর্ধান হবার কারণ কি। বিনোদবাবু গম্ভীরভাবে বললেন, হ্যাঁ, ছাপগুলো মাটির ওপর যেমনভাবে বসে গেছে তাতে একথা নিঃসন্দেহে বলা চলে যে এই লোকটি কোনো ভারী বোঝা বহন করে বাগান দিয়ে হেঁটে গেছে, এবং সেই ভারী বোঝা আর কিছু নয়, স্বয়ং ডক্টর ব্যানার্জির দেহ। ভবেশ বললে, ঠিক তাই, কিন্তু একজন খোঁড়া লোকের পক্ষে এতটা পথ একটা মানুষের দেহ বহন করে যেতে দেখে তার শারীরিক শক্তির কথা ভেবে আমি অবাক হচ্ছি। বিনোদবাবু জিজ্ঞাসা করলেন, লোকটা খোঁড়া এ সংবাদ তুমি পেলে কোত্থেকে? ভবেশ সেই ছাপগুলোর দিকে আঙুল দেখিয়ে বললে, এই ছাপগুলোর বিশেষত্ব পরীক্ষা করলে আমার কথার মানে আপনার বোধগম্য হতে দেরি হবে না। ডান পা এবং বাঁ পায়ের ছাপগুলোর ব্যবধান দেখলে বোঝা যায় যে লোকটা অত্যন্ত ঢ্যাঙা, এবং তার বাঁ পা মাটির ভেতর যেমন গভীরভাবে বসেছে ডান পা তেমন গভীরভাবে বসেনি। তাতে প্রমাণ হয় যে লোকটার ডান পায়ে খুঁড়িয়ে চলে। বিনোদবাবু বললেন, বটে, এটা আমি এতক্ষণ খেয়াল করিনি। তবে আমার মনে হয় সে কাছাকাছি কোথাও আত্মগোপন করে আছে, অথবা সামনেই কোথাও তার আস্তানা, কারণ একটা লোককে কাঁধে করে বেশি দূর এগিয়ে যাওয়া তার পক্ষেও অসম্ভব। তাছাড়া অন্যান্য লোকের দৃষ্টি অতিক্রম করা সম্ভব হলেও বিটের পুলিশকে সে ফাঁকি দেবে কি করে? ভবেশ বললে, আমার ধারণা কিন্তু সম্পূর্ণ অন্য রকম। পুলিশের হাতে ধরা পড়বার মতো মূর্খ সে নিশ্চয়ই নয়। আমার দৃঢ় বিশ্বাস যে সে এখানে কাল রাত্রে একা উপস্থিত হয়নি, এবং ডক্টর ব্যানার্জিকে নিয়ে সে দূরে কোথাও নির্বিঘ্নে প্রস্থান করেছে। তার জন্য বাইরে কোথাও একটা মোটর অপেক্ষা করছিল, এ কথা নিঃসন্দেহে বলা চলে। আজ সকালে আমি বাইরে মোটরের টায়ারের টাটকা চিহ্ন দেখতে পেয়েছি। কাল রাত্রে এখানকার বিটের কনস্টেবলকে জিজ্ঞাসা করলেও হয়তো সে আমার কথারই প্রতিধ্বনি করবে। বিনোদবাবু বললেন, সে এতক্ষণে তার ডিউটি সেরে থানায় ফিরে গেছে, কিন্তু তাহলেও আমি যথাসম্ভব তাড়াতাড়ি তার কাছে এ বিষয়ে সংবাদ নিয়ে তোমায় জানাবো। কিন্তু আর একটা কথা এখানে ভাববার আছে, ওই হাউন্ডটা কার, এবং কাল রাত্রে সেটা বাগানে উপস্থিত হয়েছিল কি উপায়ে? আমি সন্ধান নিয়ে জানতে পেরেছি ডক্টর ব্যানার্জির কোনো হাউন্ড কুকুর ছিল না, আশেপাশে কারো বাড়িতেও ওই জাতীয় কুকুর নেই। এই অবস্থায় ওই হাউন্ডের সমস্যার সমাধান হবে কি উপায়ে? ভবেশ বলল, সে কথা এখন আন্দাজে বলা অসম্ভব, তবে আমার মনে হয় যে ডক্টর ব্যানার্জির আততায়ীরা ওই হাউন্ড তাদের সঙ্গেই মোটরে করে নিয়ে এসেছিল, এবং তাদের সঙ্গেই আবার নির্বিবাদে সে চলে গেছে। অবশ্য আমার এই অনুমান সত্যি কিনা এ কথা এখন বলা চলে না। আর হাউন্ডের কবলে পড়ে মৃত ওই লোকটি বা কে? সে এখানে উপস্থিত হয়েছিল কেন? ওই হাউন্ডটা হঠাৎ তাকে আক্রমণ করার কারণ কি? ওই সমস্ত ব্যাপারই গভীর রহস্যাবৃত। তবে যতদূর মনে হয় কাল রাত্রে আমি ছাড়া এই বাড়িতে রাতের অন্ধকারে আরো দুজন বিপরীত পক্ষীয় লোক গোপনে উপস্থিত হয়েছিল। একজন নির্বিঘ্নে পলায়ন করলেও আর একজন হাউন্ডের হাতে প্রাণ হারিয়েছে। এখন আমাদের সন্ধান নিতে হবে এই মৃত লোকটিকে। মৃত লোকটির পকেট থেকে বেরোলো কতগুলো মুদ্রা ও ডক্টর ব্যানার্জির বাড়ির ঠিকানা সংযুক্ত একখানা ময়লা কাগজ। মৃত লোকটির মুষ্টিবদ্ধ হাতের দিকে তাকিয়ে ভবেশ একটু চঞ্চল হয়ে উঠল। সে চারদিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে দেখতে পেল তার দিকে কারো দৃষ্টি নেই। বিনোদবাবু একটা কনস্টেবলের সঙ্গে কথা বলছেন। এই সুযোগটুকু ভবেশ ত্যাগ করল না।
সে তাড়াতাড়ি মৃত ব্যক্তির মুষ্টিবদ্ধ হাতের ভেতর থেকে অতি সন্তর্পণে কিছু সংগ্রহ করে একটা কাগজে জড়িয়ে সেটা পকেটে রাখলো। বিনোদবাবু একটু পরে এগিয়ে এসে প্রশ্ন করলেন, লোকটার পকেটে তার পরিচয় জানতে পাবার মতো কিছু পেলে? ভবেশ বলল, না, কতগুলো মুদ্রা এবং একখানা কাগজ ছাড়া আর কিছুই নেই। এ থেকে এর পরিচয় উদ্ধার হতে পারে না। তারপর একটু ভেবে বলল, এখন আমি বাড়ি ফিরব, কিন্তু তার আগে আমার কয়েকটা কথা জানবার আছে। আপনি কাল রাত্রে হঠাৎ এই বাড়িতে উপস্থিত হয়েছিলেন কেন? বিনোদবাবু বললেন, সে কথা তোমায় আমি ঠিক বোঝাতে পারবো না। রাত প্রায় 1:30টার সময় ফোনের শব্দে আমার ঘুম ভেঙে যায়। ফোনের রিসিভার কানে তুলতেই কারো গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, এক্ষুনি ডক্টর রজত ব্যানার্জির বাড়ি আসুন। কোনো প্রশ্ন করবেন না, এখানে এলেই কারণ বুঝতে পারবেন। লোকটার কথার ভিতরে দৃঢ়তা এবং আন্তরিকতার অভাব ছিল না। তার কথা শুনে মনে পড়ল তোমার কথা। আজ সকালে তুমি আমায় বলেছিলে যে আগের দিন রাত্রে ডক্টর ব্যানার্জি আক্রান্ত হয়েছিলেন। সুতরাং আমি দেরি না করে থানায় চলে এলাম। তারপর কয়েকজন কনস্টেবল নিয়ে এখানে চলে আসি। কিন্তু একটা কথা শুনলে তুমিও অবাক হবে। আমি এক্সচেঞ্জকে জিজ্ঞাসা করে জেনেছিলাম যে ডক্টর ব্যানার্জির বাড়ির থেকেই ওই ফোন করা হয়েছিল। ভবেশ জিজ্ঞাসা করলো, এখানে পৌঁছে আপনি অদ্ভুত কিছু লক্ষ্য করেছিলেন কি? বিনোদবাবু বললেন, না, তবে বাড়ির ভেতরে ঢোকবার দরজাটা খোলা ছিল। তা দেখে আমার সন্দেহ হয়েছিল যে হয়তো ভেতরে একটা কিছু ঘটছে। আমরা সোজা ভেতরে ঢুকে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসি। তারপর কি ঘটেছে তুমি জানো? ভবেশকে বারে বারে ফোনটার দিকে তাকাতে দেখে বিজয় জিজ্ঞাসা করলো, মনে হচ্ছে তুমি কারো কাছ থেকে কোনো সংবাদের আশায় আছো। ভবেশ বললে, হ্যাঁ, বিনোদবাবুর কাছ থেকে বিকেলেই আমি নতুন কিছু জানতে পারবো বলে মনে করেছিলাম, কিন্তু রাত 8টা বাজে অথচ কোনো সংবাদ নেই। ব্যাপারটা কি বুঝতে পারছি না। পোস্টমর্টেমের রিপোর্টটা আমার জানা প্রয়োজন ছিল। বিজয় বলল, লোকটা মারা গেছে হাউন্ডের কবলে পড়ে। এছাড়া নতুন কি সংবাদ পাবে বলে তুমি আশা করো? ভবেশ মৃদু হেসে বলল, লোকটার মৃত্যু সম্বন্ধে আমার কিছু জানবার নেই। আমি জানতে চাই অন্য কিছু। মৃত লোকটার দেহের রং নিকষ কালো হলেও সেটা তার ছদ্মবেশ মাত্র, আসল রং নয়। কোনো কারণে কালো রঙের সাহায্যে তার আত্মগোপন করবার প্রয়োজন ছিল বলেই সে এই পন্থা গ্রহণ করেছিল। বিজয় বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, সে কি? এ কথা তুমি জানলে কি করে? ভবেশ বললে, দৃষ্টিশক্তির সাহায্যে। দিনের আলোতে মুখের গঠন এবং দেহের রং দেখে আমার মনে একটা খটকা লেগেছিল। স্বাভাবিক দেহের রং ওরকম হতে পারে না, এবং ওই মুখেরও এমন একটা বিশেষত্ব ছিল যা ভারতীয়র হতে পারে না। তারপর একটু চেষ্টাতেই আমার মনের এই খটকা ঘুচে গেল। এমন সময় তাদের কথায় বাধা পড়ল ফোনের শব্দে। ভবেশ রিসিভার তুলতেই বিনোদবাবু বললেন, হ্যালো ভবেশ, আমি পুলিশ অফিস থেকে কথা বলছি। অতি অদ্ভুত কতগুলো সংবাদ শোনবার জন্য প্রস্তুত হও। প্রথমত, ডক্টর ব্যানার্জির বাগানে হাউন্ডের দ্বারা নিহত ব্যক্তি ভারতীয় বা কোনো কৃষ্ণবর্ণ ব্যক্তি নয়। সে খাঁটি ইউরোপীয় এবং তার দেহে প্রকৃত রঙও ইউরোপিয়ানদের। কোনো রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে সে দেহের রং গোপন করেছিল। তারপর আজ সন্ধ্যার পর ডক্টর ব্যানার্জির বাড়ি দুজন লোক গোপনে প্রবেশ করে ডক্টর ব্যানার্জির ঘরে পেট্রোলের সাহায্যে আগুন ধরিয়ে দিয়ে প্রস্থান করেছে। দমকলের সাহায্যে আগুন নেভানো সম্ভব হলেও ঘরের যাবতীয় বস্তু ভস্মীভূত হয়েছে। বুঝতে পেরেছো? আমার কথা শুনে আমাকে পাগল বলে বোধ হচ্ছে না তো? ভবেশ শেষে বলল, ঠিক তার উল্টোটাই বোধ হচ্ছে। পাগল নয়, কারণ প্রথম সংবাদটি আমার কাছে একেবারেই নতুন নয়, এবং দ্বিতীয় সংবাদের উত্তরে এটুকু বলা যেতে পারে যে ডক্টর ব্যানার্জির ঘরে আগুন লাগানো তাদের ব্যর্থ হয়েছে।
কারণ আগুন লাগাবার আগেই তাদের মৃত্যুবাণ আমার হাতে এসেছে। তাদের এই কাজের দ্বারা তারা অজ্ঞাতে আমার অনেক তো উপকার করেছে বলতে হবে। দারুণ অন্ধকারের ভেতরে একটা পথ আমি দেখতে পাচ্ছি। এজন্যে তারা আমার আন্তরিক ধন্যবাদের পাত্র। আর কোনো খবর? বিনোদবাবু বললেন, হ্যাঁ, বিটের কনস্টেবলের কাছে জানতে পারলাম যে রাত প্রায় 2:30টার সময় একখানা প্রকাণ্ড সিডান বডি গাড়ি সে দেখতে পেয়েছিল। সে তখন ডক্টর ব্যানার্জির বাড়ি থেকে 1/2 মাইল দূরে ছিল। তার মনে হয়েছিল যে গাড়িখানা ডক্টর ব্যানার্জির বাড়ির দিক থেকেই যেন এসেছিল। অত রাত্রে গাড়িখানা সে লক্ষ্য করেছিল মাত্র। তার গন্তব্য পথে বাধা দেওয়া প্রয়োজন বোধ করেনি, কারণ গাড়ির ভেতর সে অস্বাভাবিক কিছুই দেখেনি। ভবেশ বলল, নিহত লোকটার ফটোর একখানা কপি আমার কাছে পাঠিয়ে দেবেন দয়া করে। লোকটার সম্বন্ধে কোনো নতুন সংবাদ জানতে পেরেছেন কি? বিনোদবাবু উত্তর দিলেন, না, লোকটার সম্বন্ধে এখনো পর্যন্ত কিছুই জানতে পারিনি। তবে এটুকু বলা যেতে পারে যে লোকটা খুব সম্ভব কোনো জাহাজে চাকরি করত। ভবেশ জিজ্ঞাসা করলে, আপনার এই অনুমানের কারণ? বিনোদবাবু উত্তর দিলেন, কারণ লোকটার হাতের উল্কি। লোকটার ডান হাতে 2টো উল্কি আঁকা রয়েছে, একটা জাহাজের নোঙর আর ইংরেজিতে লেখা রয়েছে জনসন। এই 2টো উল্কি থেকে মনে হয় সে কোনো জাহাজে কাজ করত এবং তার নাম জনসন। কলকাতার বন্দরগুলোতে সবগুলো জাহাজেই আমি সন্ধান নেবার ব্যবস্থা করেছি। আশা করি এই লোকটার সম্বন্ধে শিগগির আরো কিছু জানতে পারবো। ভবেশ অস্ফুট স্বরে বললে, নোঙরের উল্কি আঁকা, নাম জনসন? এই নাম এর আগে আমি কোথাও শুনেছি, ঠিক মনে পড়ছে না। যাই হোক, লোকটার একখানা ফটো আমায় পাঠিয়ে দেবেন এবং বাগানে সংগৃহীত খোঁড়া লোকটার জুতোর ছাপ প্যারিস প্লাস্টারে 2টো করে কপি তৈরি করে সাবধানে রেখে দেবেন। ভবিষ্যতে আমাদের প্রয়োজন হতে পারে। ভবেশ রিসিভারটা রেখে বিজয়ের দিকে তাকিয়ে বললে, জনসন? সিহক জাহাজের আরেকটি নাবিক রঙ্গমঞ্চে উদয় হয়ে আবার অদৃশ্য হলো। সিহক জাহাজ ডুবে গেলেও এরা রক্ষা পেয়েছিল কি উপায়ে, এবং কোন রহস্যের পেছনে এরা এমন উন্মত্তের মতো ছুটে চলেছে কে জানে। বিজয় বললে, নোট বইটাতে লেখা আছে যে সিহক জাহাজ ডুবির আগে 2জন বিশ্বাসঘাতক গোপনে একটা বোটে করে জাহাজ থেকে পলায়ন করেছিল। জনসন সিহক জাহাজের একজন পদস্থ কর্মচারী ছিল, এ কথা তোমার অজানা নেই। হয়তো সেই বিশ্বাসঘাতকদের ভেতরে জনসনও একজন। বিশেষত সমুদ্র গর্ভে লস্ট অ্যাটলান্টিসের সন্ধানে যারা অভিযান করে জীবন নিয়ে আবার জাহাজে ফিরে এসেছিল, তাদের ভেতরে জনসনও ছিল। ভবেশ চিন্তিতভাবে বলল, তোমার কথা সত্যি হলেও এদের অন্তর্নিহিত উদ্দেশ্য সমাধান হয় না। ব্রোঞ্জ নির্মিত ওই অদ্ভুত মূর্তিটার জন্য এরা মরিয়া হয়ে উঠেছে কেন, এবং ওতে কিসের সন্ধান দেওয়া আছে বোঝা অসাধ্য। বিজয় কথার মোড় ঘুরিয়ে বললে, সে সন্ধান পরে হবে। কিন্তু বিনোদবাবুর কথার উত্তরে তুমি বললে যে অপরাধীদের মৃত্যুবাণ তোমার হস্তগত রয়েছে, এ কথার মানে কি? ভবেশ বললে, আমার ল্যাবরেটরিতে এসো, তাহলেই বুঝতে পারবে। ভবেশ চেয়ার থেকে উঠে তার ল্যাবরেটরির দিকে চলল। বিজয় কৌতূহলী হয়ে তার অনুসরণ করল। ভবেশ তার ড্রয়ার থেকে 2খানা খাম বের করে বিজয়ের হাতে দিয়ে বলল, এই খাম 2খানা আমি ডক্টর ব্যানার্জির ঘরে তার টেবিলের একটা গুপ্ত ড্রয়ার থেকে নিয়ে এসেছি। কাল রাত্রের ঘটনার পর আমার দৃঢ় বিশ্বাস হয়েছিল যে ডক্টর ব্যানার্জির ঘরে আমি এই ঘটনার সঙ্গে জড়িত কোনো সূত্র নিশ্চয়ই খুঁজে পাব। আমার বিশ্বাস মিথ্যা প্রতিপন্ন হয়নি। গুপ্ত ড্রয়ারে এই চিঠি দুটোই তার প্রমাণ। চিঠি দুটোর ওপর ডক্টর ব্যানার্জির ঠিকানা লেখা রয়েছে, তাতে কোনো ভুল নেই। এবার এই চিঠি দুটো খাম থেকে বের করে পড়তে পারো। বিজয় কোনো কথা না বলে খাম দুটো থেকে চিঠি 2খানা বের করলো। প্রথম চিঠিটা খুলতেই দেখা গেল তাতে কতগুলো ইংরেজি অক্ষর সাজানো রয়েছে।
বিজয় ভবেশের দিকে তাকিয়ে দেখলো তার মুখে মৃদু হাসি। সেই চিঠির অর্থ বোঝবার জন্য কয়েকবার বৃথা চেষ্টা করে বলল, না, মাথা মুন্ডু কিছুই বোঝবার উপায় নেই। চিঠিখানা সাংকেতিক ভাষায় লেখা রয়েছে এবং সেই সাংকেতিক ভাষার ব্যবহার না জানলে এর উত্তর বের করা কঠিন। তুমি উদ্ধার করতে পেরেছো এই চিঠির আসল উদ্দেশ্য? ভবেশ বলল, হ্যাঁ, তবে বহু চেষ্টার পর। এই কোড ব্যবহার করা হয়েছিল শত্রুপক্ষকে ফাঁকি দিয়ে স্বপক্ষীয় লোককে আসল বক্তব্য বোঝাবার জন্য। এই চিঠিটা থেকে প্রমাণ হচ্ছে যে ডক্টর ব্যানার্জি এই কোডের গুপ্ত প্রণালী জ্ঞাত ছিলেন এবং পত্র প্রেরকও তার সম্পূর্ণ পরিচিত ব্যক্তি। চিঠিটার প্রথম অক্ষর আই, তারপর দুটো করে অক্ষর ত্যাগ করে তৃতীয় অক্ষর সংগ্রহ করলেই চিঠির বক্তব্য বোঝা যাবে। আমি একটা কাগজে লিখে রেখেছি, এই দেখো। ভবেশ একখানা কাগজ বিজয়ের হাতে দিল। বিজয় দেখলো তাতে লেখা রয়েছে, I will meet you at night on 3/2/39. Take care of the idol. Enemy follows. জনসন। ভবেশ বললে, ইংরেজিতে এই কথাগুলো ব্যক্ত করা হয়েছে, যার বাংলা অর্থ, আমি তোমার সাথে 3/2/39 তারিখে রাত্রে দেখা করব। মূর্তিটি সম্বন্ধে সাবধান, শত্রুপক্ষ অনুসরণ করছে। জনসন। বিজয় বলল, কি সর্বনাশ! জনসন তাহলে কাল রাত্রে ডক্টর ব্যানার্জির সঙ্গে দেখা করতে এসেছিল। এই চিঠিতেও তো কালকের তারিখই দেওয়া আছে। ভবেশ বলল, হ্যাঁ, জনসন ডক্টর ব্যানার্জির সঙ্গে দেখা করতে এসে শত্রুর হাউন্ড দ্বারা নিষ্ঠুরভাবে নিহত হয়েছে। বেশ, এবার ওই দ্বিতীয় চিঠিখানা পড়ে দেখো। বিজয় দ্বিতীয় চিঠিখানা খুলে দেখতে পেলে তাতে পরিষ্কার হস্তাক্ষরে সাধারণ ভাষায় লেখা আছে, মহাশয়, এত দ্বারা আপনাকে জানানো যাইতেছে যে আমাদের লোক অদ্য রাত্রে আপনার সঙ্গে সাক্ষাৎ করিতে যাইবে। আপনি কোনো প্রশ্ন না করিয়া তাহার হাতে এডেনে পিটের কুইলোর দোকান হইতে সংগৃহীত ওই ব্রোঞ্জ নির্মিত মূর্তি প্রদান করিবেন। আপনাকে জানানো যাইতেছে যে ইহাতে আপনার ক্ষতিগ্রস্ত হইবার কোনো আশঙ্কা নাই। ওই মূর্তিটার মূল্য বাবদ ওই লোক মারফত আপনাকে 1000 টাকা প্রদান করা হবে। আপনাকে সতর্ক করা হইতেছে যে আপনি পুলিশের সাহায্য গ্রহণ অথবা এই আদেশ অমান্যের চেষ্টা করিবেন না। আদেশ অনুসারে, জন ডিক্স। চিঠিটা 2-3 বার ভালো করে পড়ে বিজয় বললে, চিঠিটার ভাষা অতি সাধারণ হলেও এতে দৃঢ়তার অভাব নেই। পত্র প্রেরক তার নাম গোপন করবার জন্য কোনো চেষ্টা করেনি। নিজের নিরাপত্তা সম্বন্ধে তার আস্থা অপরিসীম বোধ হচ্ছে। অবশ্য চিঠির এই নাম সত্যি কিনা সে কথাও বিচার্য। ভবেশ বলল, জন ডিক্স। চিঠির এই নাম কোনো কাল্পনিক নাম নয়। গোপন করবার ইচ্ছে থাকলে শুধু নিচের নাম নয়, চিঠির আসল বক্তব্য কৌশলে প্রকাশ করা হতো। নিজেদের ওপর এদের বিশ্বাস অপরিসীম বলেই চিঠিতে খোলাখুলি এরা সবকিছু প্রকাশ করতে দ্বিধা বোধ করেনি। ডক্টর ব্যানার্জির বাড়িতে আগুন লাগানো হয়েছিল সম্ভবত এই চিঠিখানা ধ্বংস করবার জন্যই। কারণ ডক্টর ব্যানার্জির অন্তর্ধানের পর তারা খুব ভালোভাবেই জানতো যে পুলিশ ডক্টর ব্যানার্জির বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখবে এবং তার ফলে এই চিঠি পুলিশের হস্তগত হলে তাদের বিপদের সম্ভাবনা ছিল বলে তারা জানতো। সেই জন্যই তারা সেই ঘরে আগুন লাগিয়ে দিয়ে পলায়ন করেছে। চিঠিটা যেখানেই থাক, সেটাও সেই আগুনে ভস্মীভূত হতো, সন্দেহ নেই। কিন্তু তার আগেই যে সেটা আমার হাতে পড়েছে এ সংবাদ তারা জানে না। বিজয় জিজ্ঞাসা করল, কিন্তু ডক্টর ব্যানার্জি এই সংবাদ পুলিশে জানিয়ে সাহায্য প্রার্থনা করেননি কেন? ভবেশ শেষে বললে, তিনি এই সংবাদ গোপন রেখেছিলেন তার সুবিধের জন্যই। জনসন তার পরিচিত। তাছাড়া জনসনের এই চিঠি এবং কালকের রাতের ঘটনা থেকে বোঝা যায় যে তিনিও এই রহস্যের সঙ্গে জড়িত আছেন।
কিন্তু ওই মূর্তিটা কেন তিনি এডেন থেকে সংগ্রহ করে এনেছিলেন এবং ওই মূর্তিটাতে কিসের সন্ধান দেওয়া ছিল তা আজও আমার অগোচর। পুলিশের কাছে এই চিঠির কথা প্রকাশ করে সাহায্য চাইলে তাদের কাছে সবকিছু খুলে বলতে হতো, কিন্তু ডক্টর ব্যানার্জি তা চাননি বলেই একথা কাউকে জানাননি। শত্রুর চরের অভ্যর্থনার আশায় তিনি প্রস্তুত হয়ে অপেক্ষা করছিলেন এবং আমাকে গভীর রাত্রে চুপি চুপি তার বাড়ি প্রবেশ করতে দেখে আমাকেই শত্রুর চর বলে অনুমান করেছিলেন। অবশ্যই ভুল তারপরে ভেঙে গিয়েছিল। সুতরাং বুঝতেই পারছো যে ডক্টর ব্যানার্জির সাহসের অভাব ছিল না। পরদিন দুপুরবেলা বিনোদবাবু ব্যস্তভাবে ভবেশের বাড়ি এসে উপস্থিত হলেন। কোনো জরুরি সংবাদ আছে মনে করে ভবেশ তার দিকে তাকাতে তিনি একটা চেয়ারে বসে বললেন, এডেনের পুলিশ অফিস থেকে পিটার কুইলোর হত্যাকারীর পদচিহ্ন এসে পৌঁছেছে। কুইলোর দোকানের একজন কর্মচারীর সাক্ষাতে জানা গেছে যে কুইলোর মৃত্যুর পূর্বে সে একজন দীর্ঘদেহ লোককে দোকানে প্রবেশ করতে দেখেছিল। তারপর সে অন্য ঘরে কাজে ব্যস্ত থাকাকালে হঠাৎ দোকানের ভেতর পিস্তলের আওয়াজ শুনে ছুটে এসে দেখতে পায় যে কুইলো আহত অবস্থায় মাটিতে পড়ে আছে। দরজার দিকে তাকিয়ে দেখতে পায় সেই দীর্ঘদেহ আগন্তুক তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছে। সেই আগন্তুক ব্যক্তির মুখ সে ভালো করে লক্ষ্য করেনি বলে তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। কুইলোর মৃত্যুতে সে তখন এত অভিভূত হয়ে পড়েছিল যে হত্যাকারীকে বাধা দেওয়া বা সাহায্যের জন্য চিৎকার করার কথাও তার মনে হয়নি। এই কথা জানতে পেরে আমি ডক্টর ব্যানার্জির বাগানের সেই পায়ের ছাপগুলোর সঙ্গে কুইলোর হত্যাকারীর পায়ের ছাপ মিলিয়ে দেখলাম, কারণ আমার ধারণা হয়েছিল কুইলোর হত্যাকারী এবং ডক্টর ব্যানার্জির আততায়ী একই লোক। কিন্তু সত্যি কথা বলতে কি আমি নিরাশ হয়েছি। দুটো ছাপের সঙ্গে এইটুকু মাত্র মিল আছে যে দুজনেই অত্যন্ত ঢ্যাঙা, কিন্তু আর কোনো বিষয়ে দুটোর কিছু মাত্র মিল নেই। দুটো ছাপই সম্পূর্ণ ভিন্ন ব্যক্তির। ভবেশ বলল, তাতে নিরাশ হবার কোনো কারণ নেই। কুইলোর হত্যাকারী এবং ডক্টর ব্যানার্জির আততায়ী একই লোক না হলেও একই দলের লোক। এদের সংকল্পের দৃঢ়তা দেখে বোধ হচ্ছে যে এরা দুর্বল নয় এবং তাদের উদ্দেশ্য সিদ্ধির জন্য তারা কোনো কাজেই পিছপাও নয়। বিনোদবাবু বললেন, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু ওই মূর্তিটার মধ্যে কোন ধনভাণ্ডারের সন্ধান দেওয়া আছে যে তারা এসব কাণ্ড করে বেড়াচ্ছে? ভবেশ বললে, সে রহস্য আজও আমার কাছে অজ্ঞাত। তবে তারা যে বৃথা এত কষ্ট স্বীকার করেছে তা মনে করবার কোনো কারণ নেই। ডক্টর ব্যানার্জি এ সম্বন্ধে অনেক কথাই হয়তো আমাদের জানাতে পারতেন, কিন্তু বর্তমানে তিনি শত্রুর হাতে বন্দী। শত্রুপক্ষ তাকে কোথায় স্থানান্তরিত করেছে তাও আমাদের জানা নেই। জনসনের বাসস্থান বা তার গতিবিধির সন্ধান পেলে হয়তো বা শত্রুপক্ষের কোনো একটা হদিশ পাওয়া সম্ভব হতো, কিন্তু সে আশায় বৃথা কালক্ষেপ করা যুক্তিসঙ্গত নয়। সুতরাং বর্তমানে আমাদের সামনে একটি মাত্র উপায় রয়েছে, সেটা হচ্ছে কৌশলে শত্রুপক্ষের দৃষ্টি আকর্ষণ করা। বিনোদবাবু বললেন, তোমার মতলবটা ঠিক অনুধাবন করতে পারলাম না। কি উপায়ে তুমি শত্রুপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে শুনি? আর তাতে লাভই বা কি হবে? ওই ব্রোঞ্জের মূর্তিটি তাদের হস্তগত হয়েছে, সুতরাং এবার তারা রঙ্গমঞ্চ থেকে কোনো চিহ্ন না রেখেই অদৃশ্য হবে। ভবেশ বললে, হয়তো তাই ঘটত যদি না আমার কাছে তাদের সম্বন্ধে কতগুলো প্রমাণ থাকত। ভবেশ একে একে সমস্ত ঘটনা স্পষ্টভাবে বিনোদবাবুর কাছে ব্যক্ত করল। তারপর বলল, এখন বুঝতে পারছেন যে ওই চিঠি দুটো এবং ডায়েরিখানা যতক্ষণ আমার হাতে আছে ততক্ষণ তারা নিশ্চিন্ত হতে পারবে না। তাই যদি হতো তবে যথেষ্ট বিপদের ঝুঁকি নিয়ে তারা ডক্টর ব্যানার্জির ঘরে আগুন লাগাতে আসতো না। আমি ওই নোটবই এবং চিঠি দুটোর সাহায্যে শত্রুপক্ষকে ফাঁদে ফেলতে চাই। শত্রুপক্ষের সন্ধান পেলে কুইলোর হত্যাকারীকে গ্রেপ্তার করা অসাধ্য হবে না। মৃত জনসনের প্রকৃত পরিচয় আমরা জানতে পেরেছি। এ সংবাদ বাইরের কেউ যেন ঘুণাক্ষরেও জানতে না পারে। তারপরের ব্যবস্থা আমিই করব, কিন্তু তার আগে আপনাকে কতগুলো কাজের ভার নিতে হবে।
বিনোদবাবু বললেন, কি কাজের ভার বলো? ভবেশ বললে, কালকে রাতের সমস্ত ঘটনা শহরের সমস্ত ইংরেজি এবং বাংলা সংবাদপত্রের অফিসে পাঠিয়ে দিন। তার ভেতরে শুধু কয়েকটা ব্যাপার গোপন করে যান এবং কয়েকটা ঘটনা একটু অতিরঞ্জিত করুন। আমি সব বুঝিয়ে বলছি আপনাকে, তাহলেই বুঝতে পারবেন আমার কাজের অন্তর্নিহিত উদ্দেশ্য। বিনোদবাবু ভবেশের সঙ্গে পরামর্শ করে প্রায় আধ ঘন্টা পরে থানায় বেরিয়ে গেলেন। ভবেশও খানিক পরে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে আপন মনে পথ চলছিল বলে বুঝতে পারল না যে একটা লোক দূর থেকে ছায়ার মতো তাকে অনুসরণ করে আসছে। গল্পটি কেমন লাগছে বন্ধুরা? নিশ্চয়ই ভালো লাগছে। আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, নিচের কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই থাক। গল্পের পরবর্তী অংশটি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখনকার মতো বিদায়।